আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকে খুবই ভালো আছো। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। কি অবস্থা সবার? তোমরা সবাই কেমন আছো? আমার কথা কি ঠিকঠাক মতো শুনতে পারতেছো কিনা, বুঝতে পারতেছো কিনা, আমার স্ক্রিনে থাকা লেখাগুলো ঠিকঠাক মতো বোঝা যাচ্ছে কিনা, অর্থাৎ অল ক্লিয়ার হয়েছে কিনা, একটু কাইন্ডলি তাড়াতাড়ি কমেন্ট সেকশনে জানিয়ে দিবা। আমরা একটু তাড়াতাড়ি ক্লাসে জয়েন হয়ে যাব। আমরা যেহেতু জানি যে 7টা থেকে 8টা পর্যন্ত আমরা 1 ঘন্টায় রসায়ন এবং শক্তি এই চ্যাপ্টারে যা কিছু পরীক্ষা আসতে পারে এই জিনিসগুলো রিভাইজ করব ইনশাআল্লাহ। সো এই জিনিসগুলো যেহেতু আমরা রিভাইজ করব, আমরা চাই সবাই একসাথে রিভাইজ করার জন্য, তাই সবাই তাড়াতাড়ি কানেক্ট হয়ে যাও আমাদের সাথে। এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলে যারাই রয়েছে, যারা এবার এসএসসি পরীক্ষা দিবে, যারা ক্লাস 9-এ পড়ো, যারা ক্লাস 10-এ পড়ো, যারাই আসো না কেন সবাই ক্লাসটা করতে পারবা, কোনো প্যারা নাই। এবং ফ্রেন্ডদেরকে অবশ্যই মেনশন করতে ভুলবা না। আমি একটু দেখি আসলে ক্লাসে আমি ঠিকঠাক মতো নিজেকে দেখতে পারতেছি কিনা, অর্থাৎ আমি অল ক্লিয়ার হয়েছে কিনা। একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাবা। আমি এখন নিজেকে দেখতে পাচ্ছি। তাড়াতাড়ি ক্লাসে জয়েন হয়ে যাবো আমি। আচ্ছা, আমি নিজেকে দেখতে পাচ্ছি, অর্থাৎ আমার ক্ষেত্রে আমি সবকিছু ক্লিয়ারলি শুনতেও পাচ্ছি, দেখতেও পাচ্ছি, মাশাআল্লাহ। সো তাড়াতাড়ি একটু জয়েন হয়ে যাবা ক্লাসের মধ্যে, আমরা ক্লাসটা শুরু করে ফেলবো। সো আমরা আজকে ক্লাসের মধ্যে কোন টপিকটা নিয়ে কথাবার্তা বলবো ভাইয়া, সেটা হচ্ছে রসায়ন ও শক্তি। অর্থাৎ তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী অথবা যারা 9-এ পড়ো অথবা ক্লাস 10-এ পড়ো, যারাই থাকো না কেন সবার ক্ষেত্রে কিন্তু রসায়ন ও শক্তি অর্থাৎ 8 নাম্বার যে চ্যাপ্টারটা রয়েছে সেটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য রয়েছে। সুতরাং সবার জন্য, যারা ক্লাস 9-এ পড়ো, যারা ক্লাস 10-এ পড়ো, যারা হচ্ছে এসএসসি পরীক্ষা দিবা, এসএসসি 25 ব্যাচ, এসএসসি 26 ব্যাচ অথবা এসএসসি 27 ব্যাচ, সবার জন্যই আসলে প্রযোজ্য। সুতরাং তাড়াতাড়ি ক্লাসটার মধ্যে জয়েন করে ফেলো, ফ্রেন্ডদেরকে তাড়াতাড়ি মেনশন করে দাও, আমরা ইনশাআল্লাহ সবাই একসাথে মিলে ক্লাসটা করতে পারি। সো রসায়ন ও শক্তি যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের বইয়ের 8ম অধ্যায়। হ্যাঁ, সো আমরা 8 নাম্বার চ্যাপ্টারে তো চলে আসলাম বাবা। সো এই অধ্যায়টার মধ্যে আমরা প্রথমে যদি বলি সিকিউ এর জন্য কোন টপিক গুলো সব থেকে গুরুত্বপূর্ণ, এই অধ্যায়টা অনেকের জন্য একটু মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। ভাইয়া কিছু তড়িৎ বিশ্লেষ্য কোষ, কোনগুলো ক্যাথোডে যাবে, কোনগুলো অ্যানোডে যাবে, কোনটা আগে চার্জ মুক্ত হবে, ডেনিয়েল কোষের ব্যাপার স্যাপার রয়েছে। তার পরবর্তীতে যদি আমি বলি যে ড্রাই সেলের ব্যাপার স্যাপার রয়েছে। তো এই অধ্যায়টা মোটামুটি বলা চলে অনেকের মাথা ব্যথার কারণ। বাট আমি বলে রাখি, এই অধ্যায়টা যদি তোমরা পুরাটাও নাও পড়ো, একটা স্পেসিফিক টপিক পড়ো, সেটা থেকে পরীক্ষায় শতভাগ বলা যায় প্রশ্ন কমন চলেই আসে। সেটা হচ্ছে রসায়ন ও শক্তির একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে বন্ধন শক্তি। হ্যাঁ, এই বন্ধন শক্তি যে টপিকটা রয়েছে এটা বাদ দিও না বাবা। আজকের ক্লাসে আমি তাই ম্যাক্সিমাম সময় এই বন্ধন শক্তিতে কত রকম প্রশ্ন আসতে পারে এইটা নিয়ে আলোচনা করবো। এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি এমন ভাবে পড়াবো যারা আগে একবারও বন্ধন শক্তি নিয়ে নাড়াচাড়া করনি, যারা একবারও বন্ধন শক্তি দেখনি, বা ভাইয়া এটা কিভাবে ম্যাথ গুলো করতে হয় এগুলো জানো না, সবার ক্ষেত্রে আসলে সমানভাবে গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারটা। সুতরাং আমি বলি যে সবার জন্য একদম বেসিক পার্ট থেকে কথাবার্তা বলবো। একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দিবা। আমি কেন জানি কারো কমেন্টই দেখতে পারতেছি না, এত বেশি লোডিং কেন নিচ্ছে এরা। আচ্ছা, প্যারা নেই, আমরা একটু লোডিংটা নিলেও আমি একটু দেখি আসলে কারা কারা আমার সাথে ক্লাসে জয়েন করে ফেলেছো। আমি একটু কমেন্ট গুলো, 2-1 জনের একটু কমেন্ট গুলো পড়তে চাই। দেখি আসলে কারা কারা আমার সাথে ক্লাসে জয়েন করে ফেলেছো। হয় এখনো লোডিং দেখাচ্ছে, এখনো লোডিং দেখাচ্ছে। কারা কারা ক্লাসে, অনেকে দেখতে পাচ্ছি, ক্লাসের কমেন্ট কারোই পড়তে পারতেছি না। আমার এখানের মধ্যে হয়তোবা একটু সমস্যা। দ্বারা তোমরা একটু ক্লাসে ফ্রেন্ডদেরকে অবশ্যই মেনশন করে দাও। এর মধ্যে আমি দেখি তোমরা কারা কারা ফ্রেন্ডদেরকে মেনশন করে দিচ্ছ, কারণ আমরা চাই সবাই এক মিলে একসাথে আসলে শুরু করতে। সো আমরা আসলে দেরি না করিয়া আমরা একটু এই গ্রুপটার মধ্যে ঢুকে যাও। হ্যাঁ, তোমরা একটু ফ্রেন্ডদেরকে তাড়াতাড়ি মেনশন করতে ভুলবা না। আমি একটু দেখি তোমরা কাকে কাকে মেনশন করে দিচ্ছ। অলরেডি 150 জনের উপরে যুক্ত হয়ে গেছো। আচ্ছা, আমার ভয়েসটা কি শোনা যায় না? আচ্ছা, শোনা যাচ্ছে। কমেন্ট আই হোপ দেখা যাবে, এবং কমেন্ট কি অনেকেই দেখতে পাচ্ছি। আসো, চলে আসো, ঝামেলা করিও না। আচ্ছা, কমেন্ট কারোটাই তেমন একটা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এইবার কমেন্টটা চলে আসছে। যাই হোক, আমি অনেকে দেখতে পাচ্ছি এখানের মধ্যে। সুদীপ্ত হালদার, মিত্রিকা রানী, তারপর হচ্ছে হোসাইন, তারপরে রাফি, তারপরে জান্নাতুল মাওয়া, তাবাসসুম মুনা, তার পরবর্তী সুলতানা ঝুমু, তার পরবর্তীতে হচ্ছে নাজিয়া জাহান, তারপর আয়েশা সিদ্দিকা। তাড়াতাড়ি ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। হ্যাঁ, মালিয়া আহমেদ, ইশরাত জাহান, লামিয়াকে দেখতে পাচ্ছি। সাইফুল, আমি ভালো নেই কেন, কি হইছে ভাইয়ার, কি হইছে, ভালো নাই কেন আসলে। তারপর মাহমুদা, তারপরে হচ্ছে গিয়া নাইয়া জাহান, ওশন পথ। আচ্ছা, তার পরবর্তী দেবাশিস বিশ্বাস, অনেকে দেখতে পাচ্ছি। তারপরে হচ্ছে নাফিসা,
তার পরবর্তীতে সাভা, তার পরবর্তীতে হচ্ছে বেগম, রুমন বেগম, লামিন আহমেদ, অনেকে দেখতে পারতেছি, হিয়া রহমান, তার পরবর্তীতে কি অবস্থা বাচ্চা কাচ্চারা এটা বলছে হচ্ছে আগে। ঠিক আছে ঠিক আছে, চলো আমরা এখন কথাবার্তা না বলে ক্লাসটা শুরু করে ফেলি। বন্ধন শক্তি, এই বন্ধন শক্তি থেকে যেহেতু তুমি কনফার্ম 100% কনফার্ম থাকো, তোমার বোর্ড পরীক্ষায় শতভাগ নিশ্চিত থাকো এই বন্ধন শক্তি থেকে প্রশ্ন আসবে। আজকে আমরা ক্লাসের মধ্যে বন্ধন শক্তিটা এমন ভাবে জানার এবং বোঝার চেষ্টা করব যাতে করে তোমার বোর্ড পরীক্ষায় যে কোনো ভাবে যদি বন্ধন পরীক্ষায় মানে বন্ধন শক্তি রিলেটেড যে কোনো পরীক্ষায় যদি প্রশ্ন চলে আসে তাহলে তুমি মানে খুব ইজিলি যাতে তুমি উত্তর করতে পারো ইনশাআল্লাহ। সুতরাং দেখো এখানের মধ্যে একটা জিনিস ভালো করে খেয়াল করো, বন্ধন শক্তির যদি প্রথমেই বলি যে ভাইয়া বন্ধন শক্তি সূত্রটা কি, এটা একটা বন্ধন শক্তি সূত্র। জাস্ট বন্ধন শক্তি সূত্র কি, ওরা বলছে যে ভাইয়া বিক্রিয়ক গুলো মানে যে কোনো একটা, ধরো হচ্ছে তুমি একটা বিক্রিয়া চিন্তা করো, যে ধরো তুমি এই যে ধরো হচ্ছে গিয়ে তোমার যে কোনো একটা বিক্রিয়া কাকে চিন্তা করবো, ধরো হাইড্রোজেন যোগ ক্লোরিন, এরা মিলে আসলে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করছে, সাপোজ চিন্তা করো। এখন এখানের মধ্যে কি হবে, এখানের মধ্যে কি হবে, তোমাকে এখানে বন্ধন শক্তি মানে কি, এই যে এটা কি বিক্রিয়ক, এটা আমার কি বিক্রিয়ক, এই বিক্রিয়কের বন্ধনগুলো ভাঙছে, ভেঙেই না উৎপাদ তৈরি হয়েছে। সো বিক্রিয়ক গুলো যদি নাই ভাঙে তাহলে উৎপাদ কিভাবে তৈরি হবে? সো বন্ধন শক্তির সূত্র হচ্ছে ডেল এইচ। ডেল এইচ মানে হচ্ছে আমার কতটুকু, এটা কি বন্ধনটা ভেঙে কি তাপ তৈরি করবে নাকি তাপ ওই বন্ধনটা ভাঙার জন্য তাপ দিতে হবে, এটাই হচ্ছে ডেল এইচ এর ভ্যালু নির্দেশ করে। বুঝতে পেরেছো আমার কথা? সুতরাং দেখো এখানের মধ্যে সেটা হচ্ছে এখানের মধ্যে একটু দেখো, সেটা হচ্ছে ডেল এইচ ইজ ইকুয়াল টু বিক্রিয়ক গুলোর মধ্যে মোট বন্ধন শক্তি, উৎপাদ গুলোর মধ্যে মোট বন্ধন শক্তি। বাবা এটা সহজ জিনিস বুঝো, ডেল এইচ এর মান যদি বের করো, প্রথমে ডেল এইচ এই বিক্রিয়কটা ভাঙতে কতটুকু শক্তি লাগছে সেইটা, অর্থাৎ বিক্রিয়ক ভাঙতে কতটুকু শক্তি লাগছে মাইনাস উৎপাদ যে তৈরি হইলো, উৎপাদটা তৈরি হতে কতটুকু শক্তি লেগেছে। অর্থাৎ একটা সহজ জিনিস বুঝো, ধরো তোমার এই বিক্রিয়াটা করার জন্য এই বিক্রিয়কটা ভাঙতে 10 টাকা লাগছে আর এই উৎপাদটা তৈরি করতে 20 টাকা লাগছে। এখন বলছে ভাইয়া ডেল এইচ সমান সমান কি, ওরা বলছে ডেল এইচ সমান সমান হচ্ছে বিক্রিয়কটা ভাঙতে যতটুকু টাকা লাগছে বা যে শক্তিটা লাগছে, বিক্রিয়কটা ভাঙতে কতটুকু শক্তি লেগেছে, এখানে আমি বললাম যে ভাইয়া 10 টাকা লেগেছে, তাহলে তুমি এখানে 10 টাকা লিখলাম মাইনাস সূত্রের মাইনাস উৎপাদটা, এই যে দেখো এটা হচ্ছে উৎপাদ, উৎপাদটা আসলে তৈরি হইতে কতটুকু টাকা লাগছে, তাহলে পরে উৎপাদেরটা 20 দিয়ে দিলা, তার মানে মোট হচ্ছে মাইনাস 10। তুমি ডেল এইচ এর সূত্রটা প্রথমে মনে রাখবা, অনেকেই ভুলে যায় অথবা অনেকেই ঘাবড়ায় যায়, মানে ডেল এইচ এর সূত্রটা রয়েছে, আবারও আমি বলতেছি ডেল এইচ এর যে সূত্রটা রয়েছে এই সূত্রটা মনে হয় যে ভাই উৎপাদের শক্তি আগে নাকি বিক্রিয়কের শক্তিটা আগে, বা উৎপাদের বন্ধন শক্তি আগে নাকি বিক্রিয়কের বন্ধন শক্তি আগে। তো সবার ক্ষেত্রে আমি একটা কথাই বলবো, সবার ক্ষেত্রে আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে এই যে প্রথমে তোমাকে দিতে হবে হচ্ছে বিক্রিয়ক, বিক্রিয়কের বন্ধন শক্তি প্রথমে দিবা, তার পরবর্তীতে উৎপাদের বন্ধন, প্রথমে দিবা বিক্রিয়কের বন্ধন শক্তি, তার পরবর্তীতে দিবা উৎপাদের মোট বন্ধন শক্তি, প্রথমে দিবা বিক্রিয়কের মোট বন্ধন শক্তি তারপরে উৎপাদের মোট বন্ধন শক্তি, এটা কিন্তু ভুল করা যাবে না। সুতরাং প্রথমে ডেল এইচ নিয়ে যদি আমি কোনো কথা বলি, প্রথমে বলতে হবে ডেল এইচ এর সূত্র মানে বিক্রিয়ক, বিক্রিয়ক, বিক্রিয়কেরটা প্রথমে উৎপাদেরটা পরে, বিক্রিয়কের। বোর্ড পরীক্ষায় গিয়ে প্রথম কনফিউশন তোমার এখানেই হবে, ডেল এইচ কি আগে বিক্রিয়কের নাকি আগে উৎপাদের, বিক্রিয়কের আগে, বিক্রিয়কের আগে এবং বিক্রিয়কের আগে, এইটুক আগে কনফার্ম করো, এইটুক আগে বুঝো, কেমন? তো দেখো এই বন্ধন শক্তি জানতে হলে তোমাকে কিছু ভ্যালু মুখস্থ রাখতে হবে। হতে পারে এটা তোমার বোর্ড পরীক্ষায় প্রশ্নের মধ্যে মানগুলো দিয়ে দেয়া থাকবে, হতে পারে, কিন্তু এটা তুমি কখনোই এটা রিস্ক নিবা না। তোমার বোর্ড বই থেকে এটা আমি ছবিটা তুলে রেখেছি, দেখো একটা প্রশ্ন আমি তোমাদেরকে দেখাই, যদি বিগত বছরের আমি একটা প্রশ্ন দেখাই, দেখো এই যে একটা 33 নম্বর প্রশ্নটা একটু খেয়াল করো, এখানের মধ্যে এই প্রশ্নটা একটু খেয়াল করো কি প্রশ্নে বলে দিয়েছে। এখানের মধ্যে দেখো প্রশ্নটার মধ্যে বলে দিয়েছে যে ভাইয়া কার্বন কার্বন বন্ধন টন্ধন দিয়ে ওরা বলছে ডেল এইচ এর মান নির্ণয় করো। এই প্রশ্নটা একটু খেয়াল করো বাবা, এই প্রশ্নটা একটু খেয়াল করো, ওরা প্রশ্নের মধ্যে কিন্তু ওরা খুবই ভালো, টিচারটা খুবই ভালো ভাইয়া। দেখো কার্বন কার্বনের বন্ধনের, কার্বন হাইড্রোজেন, কার্বন অক্সিজেন সবগুলোর বন্ধন শক্তির ভ্যালু ওরা প্রশ্নের মধ্যে প্রোভাইড করছে, করে বলছে ডেল এইচ এর মান নির্দেশ করো বা নির্ণয় করো, ডেল এইচ এর ভ্যালুটা আসলে কত।
বাট তোমার পরীক্ষার হলে টিচার যে এতটা ভালো হবে, এত উদার মনের হবে, এরকম কিন্তু কোনো রকম নিশ্চয়তা দেওয়া যায় না। যার কারণে পরীক্ষার হলে এরকমটাও দিতে পারতো যে শুধুমাত্র এতটুকু প্রশ্ন করতে পারতো, উদ্দীপকের 1 নম্বর বিক্রিয়ার সমতা করে 10H এর মান নির্ণয় করো। অর্থাৎ এই যে 1 নম্বর বিক্রিয়া একটা দিছে, দেওয়ার পর বলছে সমতা করতে হবে, ΔH বের করতে গেলে সমতা মাস্ট, সমতা ছাড়া আসলে তুমি ΔH এর ভ্যালু কখনোই বের করতে পারবে না। প্রথমে ΔH এর সমতা করতে হবে, করার পরবর্তীতে ΔH। তো এই জিনিসগুলো নির্ণয় করার ক্ষেত্রে কোন মানগুলো তোমার মুখস্থ রাখতে হবে, কোনগুলো, এই যে এইগুলো কোনগুলো, যদি বলো যে ভাইয়া কোনগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, কার্বন হাইড্রোজেন, কার্বন ক্লোরিন আসতে পারে, কার্বন কার্বন তো খুবই, তার পরবর্তীতে অক্সিজেন হাইড্রোজেন ক্লোরিন, কার্বন অক্সিজেন, কারণ এখান থেকে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, এটা মাস্ট বি মনে রাখতেই হবে। 724 খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড, হ্যাঁ, যে কোনো রকম হাইড্রোকার্বনকে পোড়াইলে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। এছাড়া অক্সিজেন 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 হাইড্রোজেন, ক্লোরিন ক্লোরিন, হাইড্রোজেন হাইড্রোজেন, আর তেমন একটা দরকার নাই। বাট দরকার নাই বলে পরীক্ষার মধ্যে এমসিকিউ তে দিয়ে দেয়, বুঝতে পেরেছো আমার কথা? এমসিকিউ তে দিয়ে দেয় যে কার্বন হাইড্রোজেনের বন্ধন শক্তিটা কত, কার্বন ক্লোরিনের বন্ধন শক্তিটা কত, কার্বন অক্সিজেনের বন্ধন শক্তিটা কত। সুতরাং এই জিনিসগুলো কখনোই মিস করা যাবে না। সুতরাং আমি যদি কখনো বন্ধন শক্তি বের করতে যাই, পরীক্ষার মধ্যে যেটা করবে আসলে তোমার সাথে টিচার যেটা করবে আসলে পরীক্ষার হলে, এই যে এরকম একটা আসলে ইকুয়েশন দিয়ে দিবে, দেখো এরকম একটা সমীকরণ দিবে, দেওয়ার পরে তোমার টিচার সুন্দর মতো জিজ্ঞেস করবে যে এই যে আমার একটা বিক্রিয়া দেয়া আছে, এখানে ΔH এর মানটা আসলে কত, এখানে ΔH এর মানটা কত। সো আমি তোমাদেরকে প্রথমেই বলেছি ΔH এর মান যদি তোমাকে বের করতে হয় 2 পার্টে বের করব। প্রথম পার্টটা এটার দিকে রাখবো, এইটা মনে রাখবা, আমরা জানি এইটা হচ্ছে বিক্রিয়ক, এইটা হচ্ছে উৎপাদ। সো আমরা 2 পার্টে ম্যাচটা করব। দেখো ভালো করে খেয়াল করো, আমরা 2 পার্টে কিভাবে ম্যাচটা করব, দেখো আমি এখানে তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে টানটা দিলাম। দেখো ভালো করে খেয়াল করো, এইটা মনে রাখবে, এটা কি, এটা হচ্ছে বিক্রিয়ক, এটা হচ্ছে বিক্রিয়ক, আর এটা কি, যেটা উৎপন্ন হচ্ছে সেটাকে আমরা কি বলবো, উৎপাদ বলবো। যেটা উৎপন্ন হচ্ছে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা উৎপাদ বলবো, তাই না? এটা তো আমরা জানি। তো দেখো এখানের মধ্যে দেখো প্রথমে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই দুইটা জিনিসকে ভাঙতে হবে। মানে প্রথম জিনিসটা হচ্ছে ভাঙার আগে তোমাকে সমতা করতে হবে। যেমন প্রথম কাজ, আমি যদি প্রথম কাজ বলি, এই জায়গাগুলোর ক্ষেত্রে ΔH এর ক্ষেত্রে প্রথম ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে বিক্রিয়া সমতা করা। বিক্রিয়া কি করা, সমতা করা। বিক্রিয়া সমতা মানে কার্বন এখানের মধ্যে একটা আছে, এখানেও কার্বন একটা আছে, হাইড্রোজেন এখানে 4টা, এখানে দেখো এই যে 3টা আর একটা 4টা, ডান। এখানে ক্লোরিন আছে 2টা, এখানে একটা আর এখানে 3টা, অর্থাৎ 4টা আছে, কোনো প্যারা নেই। তার মানে আমরা বুঝতে পারলাম এখানে এবং এখানে অলরেডি সমতা করা আছে। সমতা যখন তুমি বুঝতে পারবা যে ভাই সমতা তো করে দেয়া আছেই, সো 2 নাম্বার তুমি পয়েন্টটার দিকে যাবা। 2 নাম্বার পয়েন্টের দিকে কি যাবা, সমতা করা থাকার পরবর্তীতে গাঠনিক সংকেতে যাবা। বাবা গাঠনিক সংকেত, এটা ছাড়া এই ΔH নির্ণয় করা বোকামো। এখন বলতে পারো ভাইয়া গাঠনিক সংকেত জিনিসটা কিভাবে নির্ণয় করে, আমি কিভাবে পরীক্ষার হলে নির্ণয় করব, চলো আমি তোমাদেরকে দেখিয়ে দেই। দেখো গাঠনিক সংকেত মানে বোঝানো হচ্ছে তুমি এই যে এই যৌগটাকে ভেঙে লিখবা, কার্বনের তো আমরা জানি 4টা হাত, তো এই যে দেখো 4টা হাইড্রোজেনকে এভাবে দিবা, এই যে একটা হাইড্রোজেন, এই যে একটা হাইড্রোজেন, এই যে একটা হাইড্রোজেন, এই যে একটা হাইড্রোজেন, এভাবে দিবা। ক্লোরিন দুইটাকে তুমি এভাবে ভেঙে লিখবে, এই যে একটা ক্লোরিন, এই যে একটা ক্লোরিন, ভালো করে বুঝাও। তার পরবর্তীতে দেখো এই যে এটা তো গেল বিক্রিয়ক, বিক্রিয়কটাকে ভাঙলা। এবার উৎপাদে আসো, উৎপাদের দিকে খেয়াল করো। উৎপাদের দিকে যদি খেয়াল করি, কার্বনের সাথে দেখো 3টা হাইড্রোজেন আছে, একটা ক্লোরিন, সো একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, তার পরবর্তীতে একটা হচ্ছে ক্লোরিন। তার পরবর্তীতে যদি আমি বলি হাইড্রোজেনের সাথে একটা আছে ক্লোরিন, খুবই ভালো কথা। এবার একটু খেয়াল করো, এবার একটু খেয়াল করো বাবা, দেখো এবার দেখো, এবার প্রথম যে কাজ, দেখো এই বিক্রিয়ার প্রধান যেই জায়গায় স্টুডেন্টরা ভুল করে যেই জায়গাটাতে, একটু দেখো কতগুলো বন্ধন ভেঙে গিয়েছে। দেখো তুমি দেখো এই জিনিসটা থেকে এই জিনিসটা তৈরি হয়েছে, সেম একই ভাবে এইটা থেকে এইটা তৈরি হয়েছে। এখন তোমার প্রথম যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে এখানে কতগুলো বন্ধন ভেঙেছে। 3 নাম্বার কাজ হচ্ছে বন্ধন, ভাঙ্গা বন্ধন গণনা। ভাঙ্গা বন্ধন তুমি কি করবা, ভাঙ্গা বন্ধন গণনা করবা তুমি, যে কতগুলো বন্ধন ভেঙে গিয়েছে, এই যে তোমাকে গণনা করতে হবে। কিভাবে, দেখো ভালো করে খেয়াল করো, এখানের মধ্যে তুমি যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, এখানের যে কার্বন এবং হাইড্রোজেনটা ছিল,
এই যে কার্বন এবং হাইড্রোজেন ছিল এটা কিন্তু ভাঙে নাই, এখানে কিন্তু ওইটাই আছে, এখানে কিন্তু ওই কার্বন আর হাইড্রোজেনটাই আছে, ভাঙে নাই। এখানে দেখো, এই যে দেখো এখানে যে কার্বন এবং হাইড্রোজেনটা আছে এখানেও দেখো সেই কার্বন এবং হাইড্রোজেনটাই আছে, অর্থাৎ ভাঙে নাই। এখানে দেখো আমার যে কার্বন এবং হাইড্রোজেনটা আছে এখানেও দেখো এই সেম কার্বন এবং হাইড্রোজেন আছে, এখানে কি ভাঙছে? উত্তর হচ্ছে না ভাইয়া, একটাও তো ভাঙে নাই, মানে চারটার মধ্যে তিনটা হাইড্রোজেন অক্ষত অবস্থায় পাওয়া গেল। তাহলে ভাঙছে কোনটা ভাইয়া? ভাঙছে কোনটা তুমি একটু দেখো তো মনোযোগ দিয়ে। এই যে কার্বন এবং হাইড্রোজেন, এখানে তো কার্বন আর হাইড্রোজেন ছিল, বাট এখানে কার্বন আর ক্লোরিন হয়ে গেছে। তার মানে তুমি এখান থেকে বুঝতে পারো, আমি এটা একটু মুছে দেই জিনিসটা যাতে একটু পরিষ্কার লাগে দেখতে। তুমি এখান থেকে একটা জিনিস বুঝতে পারলা, সেটা হচ্ছে একটা কার্বন আর হাইড্রোজেন বন্ধন ভাঙছে, এইটাই হচ্ছে গণনা। এই জায়গার মধ্যে কতগুলো বন্ধন ভাঙছে? একটা কার্বন আর হাইড্রোজেন বন্ধন ভাঙছে, অর্থাৎ এই যে কার্বনের সাথে হাইড্রোজেন ছিল সেই একটা কার্বন আর হাইড্রোজেন বন্ধন ভেঙে একটা কার্বন আর কার্বন বন্ধন তৈরি করছে। কয়টা? একটা। আবার রিপিট করতেছি, কয়টা? একটা। এই যে এইগুলো তো অক্ষত, এই হাইড্রোজেন তো অক্ষত, এই হাইড্রোজেন তো, আমাকে ভাঙ্গাগুলো হিসেব করতে হবে বাবা, এইগুলো তো অক্ষত। তারপরে দেখো এখানে মধ্যে এখানে ছিল ক্লোরিনের সাথে ক্লোরিন, বাট এখানে দেখো হাইড্রোজেনের সাথে ক্লোরিন, অর্থাৎ এই ক্লোরিনের সাথে এই ক্লোরিনটা ভেঙে গেছে, অর্থাৎ কয়টা ক্লোরিনের সাথে ক্লোরিন ভাঙছে? উত্তর হচ্ছে একটা ক্লোরিনের সাথে একটা ক্লোরিন ভাঙছে। তাহলে এখানে গিয়ে কয়টা কার্বন ক্লোরিন তৈরি হয়েছিল ভাইয়া? একটা কার্বন আর ক্লোরিন তৈরি হয়েছিল। এখানে গিয়ে একটা হাইড্রোজেন আর ক্লোরিন তৈরি হয়েছে। তোমরা বলো এই পর্যন্ত কি বুঝতে পারছো? আমাকে একটু বলো, ওয়ালাইকুম আসসালাম বাবা, তাড়াতাড়ি জয়েন করে ফেলো। আমাকে একটু বলো, আমার এখানে একটা কার্বন হাইড্রোজেন বন্ধন ভাঙছে, ক্লোরিন একটা বন্ধন ভেঙে গিয়েছে, কার্বন ক্লোরিন একটা বন্ধন নতুন করে তৈরি হয়েছে। একটা কেন? কারণ বাকিগুলো তো এই জায়গা থেকে যে এসেছে এগুলো অক্ষত। এখানে একটা ক্লোরিন ছিল, ওইটা ভেঙে একটা হাইড্রোজেন আর ক্লোরিন নতুন ভাবে তৈরি হয়েছে। আমাদেরকে একটা জিনিসই বুঝতে হবে, কতগুলো বন্ধন ভেঙে গেল এবং কতগুলো বন্ধন নতুন করে তৈরি হলো, এই জিনিসটা একটু ফোকাস রাখতে হবে। বুঝতে পারছো আমার কথা? তার মানে তোমাকে এখানের মধ্যে দুইটা জায়গায় ফোকাস করতে হবে, কতগুলো ভেঙে গেছে, কতগুলো তৈরি হয়েছে। তার মানে দেখো ভালো করে খেয়াল করো, তার মানে আমি যদি এখানের মধ্যে বলি এইটা তো বিক্রিয়ক ছিল, তাহলে বিক্রিয়কে কয়টা ভাঙছে? এইটা ভাঙছে এবং এইটা ভাঙছে। তাহলে বিক্রিয়কে টোটাল ভাঙ্গন শক্তি, তাহলে ভাঙ্গন শক্তি বা ভাঙ্গন আমি তোমাদের বোঝানোর জন্য কি কি ভাঙছে? একটা কার্বন আর হাইড্রোজেন ভেঙে গিয়েছে, সাথে কি ভাঙছে? একটা ক্লোরিন আর ক্লোরিন ভাঙছে। এবার দেখো তাহলে একটা কার্বন আর হাইড্রোজেনের বন্ধন শক্তি কত? এই যে দেখো কার্বন আর হাইড্রোজেনের বন্ধন শক্তি 414, আমি এটা মুখস্থ রাখতে বলছি, 414 যোগ একটা ক্লোরিন আর ক্লোরিনের বন্ধন শক্তি কত? কোথায় ক্লোরিন? এই যে দেখো ক্লোরিন হচ্ছে 244, এই যে দেখো 244। তাহলে টোটাল কত হবে বলো তো? 400 আর 200 হচ্ছে 658 কিলোজুল। বুঝতে পেরেছো আমার কথা? কি বুঝতে পারছো আমার কথা? তাহলে এটা গেল হচ্ছে বিক্রিয়ক গুলো ভাঙ্গা। তাহলে এখন আমার যদি এখানের মধ্যে হিসাব করি উৎপাদের বন্ধন শক্তিগুলো, উৎপাদের ক্ষেত্রে কত হবে বলো তো বাবা? নতুন করে কয়টা তৈরি হয়েছে? কার্বনের সাথে একটা ক্লোরিন তৈরি হয়েছে, যোগ আমার এখানের মধ্যে কি হয়েছে? একটা হচ্ছে হাইড্রোজেনের সাথে ক্লোরিন তৈরি হয়েছে। খুবই ভালো কথা। তাহলে এখানের মধ্যে কার্বন আর ক্লোরিন, দেখো এই যে দেখো কার্বন আর ক্লোরিন, তো কার্বন আর ক্লোরিন কত বলো তো বাবা? এই যে দেখো কোথায়, এই যে দেখো কার্বন আর ক্লোরিন 326, তাহলে এখানে একসাথে 326 যোগ হাইড্রোজেন আর ক্লোরিন কোথায়? এই যে দেখো হাইড্রোজেন আর ক্লোরিন হচ্ছে 431, তাহলে এখানে কত হবে? 431, তাহলে এখানের মধ্যে হবে 757, আমি যদি ভুল না করি, তোমরা আমি একটু ক্যালকুলেশনে ভুল করলে দেখাই দিও। তাহলে আমরা ডেল এইচ সমান সমান কি জানি? আমরা বলছি ডেল এইচ সমান সমান প্রথমে বিক্রিয়কের যেটা ভাঙতে যে মোট শক্তিটা লাগবে,
বিক্রিয়কের মোট ভাঙ্গন শক্তির যে পরিমাণটা সেইটা বিয়োগ কি হবে উৎপাদের যে ভাঙ্গন শক্তি আছে, উৎপাদের যে মানে উৎপাদের তো ভাঙ্গন না, উৎপাদন যেটা তৈরি হয়, উৎপাদ যেটা তৈরি হয়, তৈরি হইতে যে শক্তিটা লাগে, উৎপাদ যে তৈরি হইতে যে শক্তি লাগে, তাহলে বিক্রিয়কের ক্ষেত্রে কত 658 বিয়োগ এটার ভ্যালু হচ্ছে 757, তাহলে বিয়োগ করলে কত হয় -99 কিলোজুল পার মোল। এই তো হয়ে গেল। বুঝছো বাবা, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে, এইগুলো কিন্তু পরীক্ষায় আসবে, অবশ্যই আসবে, মানে একদম নিশ্চিত থাকো তোমার পরীক্ষায় যেটা আসবে তুমি নিশ্চিত থাকো। আমি নবম শ্রেণীতে আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, একটু স্বাভাবিক, মাথার উপর দিয়ে যাওয়া স্বাভাবিক, সো একটু যাবে মাথার উপর দিয়ে আমি জানি, কারণ হচ্ছে নতুন তো একটু কনসেপ্টটা রাখো যে এরকম জিনিসপত্র আছে, মাথার উপর দিয়ে যাবে, এটা খুব বেশি স্বাভাবিক, কোনো প্যারাই নাই, এটা নিয়ে প্যারা খাওয়ার কোনো কিছুই নাই, একটু ধারণা রাখো, অন্তত মাথার মধ্যে কিছু না রাখার থেকে কিছুটা রাখা ভালো। বুঝতে পেরেছো আমার কথা? বুঝতে পারছো আমার কথা? ক্লিয়ার নাকি ঝামেলা আছে? বলো বলো। আচ্ছা, যদি তোমরা বুঝতে পারো দেখো, আলহামদুলিল্লাহ এখন কিছুটা সহজ লাগে। রিমা বেগম ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার। না, দুই পাশে মোট করলে সমস্যা নাই, বাট না করাই ভালো, এইভাবে করাইতেই ভালো আর কি, কারণ এখানের মধ্যে সূত্রটা দেখো, বিক্রিয়কগুলোর মোট বন্ধন শক্তি, উৎপাদগুলোর মোট বন্ধন শক্তি, সো টোটালটাও যদি করো কোনো প্যারা নাই, বাট আমি বলবো শুধুমাত্র যেটা ভেঙে গিয়েছে সেটা দিয়ে করলেই ইজি, এবং আমি বলবো যে এই যে দেখো এখানে বন্ধনগুলো ভাঙ্গার জন্য মোট বন্ধন শক্তি, ভাঙ্গার জন্য, মানে তুমি যদি সবগুলো করো তাহলে তো হইলো না, ভাঙ্গার জন্য, তৈরি হওয়ার জন্য, সবগুলো করলে তো তুমি যদি, মানে এখানে বলছে দেখো বিক্রিয়কগুলো বন্ধন ভাঙ্গার জন্য মোট শক্তি, তো এখানে আমার ভাঙছে যেটা সেটার জন্য শক্তি দিয়েছে, তৈরি হয়েছে যেটা সেটার জন্য শক্তি দিয়েছে, তো তুমি যেটা যে করবা ভাই, ভাঙ্গুক তৈরি হোক কোনো ব্যাপার না, আমি সবগুলোর জন্যই তৈরি করবে, এটা একটু বলা চলে যে এটা থেকে যদি মানে করে ফেলো করা নেই, বাট না করাটাই বেটার আমার কাছে মনে হয়। সো দেখো দেখো পরবর্তী ম্যাথটা দেখো, পরবর্তীটা দেখো, একটা জিনিস সবসময় মনে রাখবা, একটা জিনিস তোমরা সবসময় মনে রাখবা বাবা, সেটা হচ্ছে যদি কখনো, এটা তো আমরা করলামই, দেখো যদি কখনো তোমরা দেখো যে কোনো একটা হাইড্রোকার্বন, এটা আমি তোমাদেরকে একটু বুঝানোর, দেখো দেখো পরীক্ষার হলে আমি আমার এসএসসি পরীক্ষার সময় আমার এই প্যারাটা হয়েছিল, যদি তুমি দেখো যে কোনো একটা হাইড্রোকার্বন দেয়া আছে প্রশ্নের অপশনের মধ্যে, হাইড্রোকার্বন মানে হচ্ছে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপ্টেন, অক্টেন, যে কোনো কিছু হতে পারে, এরকম কিছু একটা অপশন দেয়া রয়েছে, এবং তার সাথে যেটা দেয়া রয়েছে সেটা হচ্ছে যে অক্সিজেন দেয়া আছে। তো চোখ বন্ধ করে তুমি এখানের মধ্যে দুইটা জিনিস, কার্বন ডাই অক্সাইড এবং পানি তৈরি করবা, এই দুইটা জিনিস চোখ বন্ধ করে তৈরি করবা, মানে তুমি যদি পরীক্ষার হলে কখনো দেখো যে ভাইয়া আমার পরীক্ষার মধ্যে হাইড্রোকার্বন আর অক্সিজেনের সাথে বিক্রিয়া দিয়ে এ আর বি অপশন দেয়া আছে, যে এখানে একটা এ তৈরি হয়, এখানে বি তৈরি হয়, এরকম যদি কোনো কিছু দেয়া থাকে তাহলে মনে রাখবা কার্বন ডাই অক্সাইড আর পানি। যেমন আমি যদি তোমাকে বলি যে ভাইয়া, আমি যদি আপনাকে বলি যে CH4, মিথেনটা একটা হাইড্রোকার্বন, এর সাথে অক্সিজেন হলে হয় কার্বন ডাই অক্সাইড আর পানি, সেম ভাবে আমি যদি বলি ইথেন, এটা যদি পরীক্ষায় দেয় তাহলে এটাও কি হবে, কার্বন ডাই অক্সাইড আর পানি, সমতা করতে হবে, এটা সত্যি। ধরো C5H12 যদি দেয়, যে ধরো এটা একটা পেন্টেন দিয়ে দিছে, এটার সাথে তোমার অক্সিজেন দিয়ে দিছে, সো অপশনে প্রথমেই মনে রাখবা কার্বন ডাই অক্সাইড আর পানি তৈরি হবে, এইটার বাইরে যাবেই না, যাবেই না, যাবেই না, এটা খুব ভালো করে মনে রাখতে হবে। পরীক্ষার হলে যে কোনো একটা হাইড্রোকার্বন, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন দিয়ে এখানের মধ্যে এ এবং বি দিবে, তো তুমি বুঝবাই না এখানের মধ্যে এ মানে কি, বুঝবাই না এখানের মধ্যে বি মানেটা কি, তো এই যে বোঝার জন্য, বোঝার সুবিধার্থে তোমাকে যেটা করতে হবে, মনে রাখতে হবে যে কোনো একটা হাইড্রোকার্বনের সাথে যদি অক্সিজেনের বিক্রিয়া হয়, যে কোনো একটা হাইড্রোকার্বনের সাথে যদি আমার অক্সিজেনের বিক্রিয়া হয়,
কমন জিনিস তৈরি হয় কার্বন ডাই অক্সাইড আর পানি। মনে থাকবে? আমাকে বলো একটু, মনে থাকবে কিনা? মনে থাকবে? বলো 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 বলো, মনে থাকবে কি থাকবে না? তোমাদের মনে থাকবে কি থাকবে না বলো? তোমাদের মনে থাকবে কি থাকবে না? বলো 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 বলো। তার মানে একটা জিনিস দেখো, আমি তোমাদেরকে একটা প্রশ্ন দেখাই, সেটা হচ্ছে এই প্রশ্নটা যদি দেখো, এখানে মধ্যে বলছিল যে উদ্দীপকের মধ্যে ডেল এইচ সমতা করো। তো এই উদ্দীপকটা যদি তুমি একটু ভালো করে খেয়াল করো, এই যে দেখো উদ্দীপকটা যদি একটু ভালো করে খেয়াল করো তুমি, তাহলে দেখতে পারবা C5H12, মানে বুঝছো কিন্তু এখানের মধ্যে দেয়াই আছে, কি দেয়া আছে? C5H12, মানে এটা একটা হাইড্রোকার্বন, বুঝছো? এটার সাথে আমার কি বিক্রিয়া করবে? অক্সিজেন বিক্রিয়া করবে। তাহলে এখানে চোখ বন্ধ করে কার্বন ডাই অক্সাইড আর কি তৈরি হবে? পানি তৈরি হবে। কোনো কথাই হবে না, কোনো অপশনই নাই, কার্বন ডাই অক্সাইড এবং পানি তৈরি হবে। সো দেখো সেম ভাবে এখানের মধ্যে যদি এইটা যদি আমাদের পরীক্ষা হলে আমি একটা হাইড্রোকার্বন সলভ করাই দেই, দেখো দেখো আমি একটা হাইড্রোকার্বন সলভ করাই দেই, দেখো এখানের মধ্যে ভালো করে খেয়াল করো। সেটা হচ্ছে প্রথমে দিছে আমাকে সমতা করতে হবে। সমতা করার ক্ষেত্রে তুমি কি করবা? সমতা করার ক্ষেত্রে এখানে দেখো দুইটা কার্বন, কার্বনের সংখ্যা দেয়া আছে দুইটা, এখানে কার্বনের সংখ্যা পুরো পাশে দেখো একটা। সমতা করার জন্য তুমি সামনে 2 দিয়ে গুণ করো, তাহলে কার্বন সংখ্যা এখানে হলো 2টা। ভালো কথা। হাইড্রোজেন সংখ্যা হলো আমার এখানে 6টা, কিন্তু এখানে হাইড্রোজেন সংখ্যা দেখো কয়টা? 2টা। তো সামনে যদি তুমি 3 দিয়ে গুণ করে দাও, তাহলে 3 দুগুণ হাইড্রোজেন সংখ্যা কয়টা? 6টা। তাহলে অক্সিজেন এদিকে দেখো 2 দুগুণ 4 আর 3 একে 3, তার মানে হচ্ছে গিয়ে তোমার 4 আর 3 7টা অক্সিজেন হইছে। তো 7টা যেহেতু অক্সিজেন হইছে, এখানে আছে 2টা অক্সিজেন অলরেডি আছে, তা আমার কয়টা অক্সিজেন লাগবে? 7টা। তা আমার অলরেডি 2টা আছে, তো আমি এই 2টা আছে যেহেতু, আমি যদি 2 এর সাথে 3.5 গুণ করে দেই, তাহলে কি 7 হয় না? তাহলেই তো 7 হয়। তো তুমি বলতে পারো যে ভাই 3.5টা অক্সিজেন দেন, কেন? কারণ এখানে আছে 2 দুগুণ 4টা অক্সিজেন, 3টা 7টা মিলে যায়। কিন্তু আসলে ভাইয়া 3.5 ফ্র্যাকশন নাম্বার গুলো কখনো সমতাকরণের ক্ষেত্রে ব্যবহার করা হয় না। তাই আমরা 3.5কে 7কে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে কত পাওয়া যায়? 3.5 পাওয়া যায়। তাই আমরা ফ্র্যাকশন নাম্বার গুলো আমরা অলওয়েজ কি করব? স্কিপ করার চেষ্টা করব। তার মানে আমার এখানের মধ্যে কি দিতে হবে? এখানের মধ্যে আমাকে দিতে হবে হচ্ছে 7/2। বুঝতে পারছো আমার কথা? তো আমরা যদি সমতাটা করে ফেলি এখানের মধ্যে, ভালো করে খেয়াল করো, আমরা যদি এখানের মধ্যে সমতাটা করে ফেলি, তাহলে এখানের মধ্যে একটা জিনিস খেয়াল করো শুধুমাত্র, সেটা হচ্ছে সমতাটা করে ফেললে আমাকে একটা জিনিস করতে হবে এখানের মধ্যে, সেটা হচ্ছে আমি এটাকে ভেঙে ফেলি। দেখো ভাঙলে কি হয়? কার্বন, 2টা কার্বন, এই যে 2টা কার্বন, 2টা কার্বনের সাথে 6টা হাইড্রোজেন, এই যে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা করলাম। তারপরে হচ্ছে কতগুলো অক্সিজেন আসে? 7/2, এতগুলো হচ্ছে গিয়ে তোমার অক্সিজেন, মানে কি? এই যে অক্সিজেন মানে হচ্ছে এইটা। ভালো কথা। তাহলে উৎপাদটা দেখো 2। তাহলে কার্বন ডাই অক্সাইডটা দেখতে কেমন? এই যে এইরকম হচ্ছে কার্বন ডাই অক্সাইডটা দেখতে হয়। খুবই ভালো কথা। 3 মোল পানি, পানিটা দেখতে কি রকম হয়? 3 মোল মানে 3। পানি মানে কি রকম হয় বলো তো বাবা? একটা অক্সিজেনের সাথে এই পাশে একটা হাইড্রোজেন থাকবে, এই পাশে আমার একটা হাইড্রোজেন থাকবে। আমি এরকম করে পানিটা দিয়ে দিলাম জায়গা সুবিধার্থে, জায়গা বাঁচানোর সুবিধার্থে। বুঝছো? দেখো ভালো করে খেয়াল করো, এখানের মধ্যে একটু ভালো করে খেয়াল করো। সেটা হচ্ছে তার মানে তুমি এখানের মধ্যে দেখো যতগুলো, এখানে যে দেখো কয়টা বন্ধন ভাঙছে? কার্বনের সাথে এখানে কার্বনের বন্ধন ছিল। এখানে কি কোনো কার্বনের সাথে কার্বনের বন্ধন আছে? উত্তর হচ্ছে না ভাইয়া। এখানে এই পাশে তো কার্বন আর কার্বনের বন্ধন ছিল, বাট এই পাশে কার্বন আর কার্বনের মধ্যে কোনো বন্ধন নাই। দেখো এখানে কার্বন আর কার্বনের মধ্যে বন্ধন আছে, এখানে কার্বন আর কোনো কার্বন বন্ধন আছে? নাই। তার মানে এখানের মধ্যে এই বন্ধনটা, কার্বন আর কার্বনের বন্ধনটা ভেঙে গিয়েছে। কয়টা কার্বন কার্বন বন্ধন ভাঙছে? উত্তর হচ্ছে একটা কার্বন কার্বন বন্ধন ভাঙছে। যোগ দিলাম। দেখো তো এখানে কার্বন আর হাইড্রোজেনের কতগুলো বন্ধন রয়েছে? তুমি দেখো তো, কার্বন আর হাইড্রোজেনের বন্ধন রয়েছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে কার্বন আর হাইড্রোজেনের 6টা বন্ধন আছে। এখানে কি কার্বন আর হাইড্রোজেনের কোনো বন্ধন আছে দেখা যাচ্ছে? উত্তর হচ্ছে না। তাহলে আমি এখানের মধ্যে কি করতে পারি ভাইয়া? এখানের মধ্যে আমি লিখেই দিতে পারি যে 6টা কার্বন আর হাইড্রোজেনের বন্ধন ভেঙে গিয়েছে। 6টা কার্বন আর হাইড্রোজেনের বন্ধন কি হয়েছে? ভেঙে গিয়েছে। প্লাস দাও 7/2। ভালো কথা, কোনো সমস্যা নাই। এখন তুমি দেখো তো এখানের মধ্যে, সেটা হচ্ছে এখানে তো অক্সিজেন আর অক্সিজেন বন্ধন ছিল, এখানে কি আর অক্সিজেন অক্সিজেনের বন্ধন আছে? না। তাহলে এখানে 7/2
অক্সিজেন আর অক্সিজেনের বন্ধনটা ভেঙে গেল। এইটা হচ্ছে আমাদের বিক্রিয়কের মোট বন্ধন শক্তি, বিক্রিয়কটা ভাঙতে যে শক্তিটা লাগবে। এবার দেখো উৎপাদের শক্তিটা কত। উৎপাদের ক্ষেত্রে দেখো এখানে সবগুলো নতুন, আমরা তো দেখলামই কার্বন আর অক্সিজেনের বন্ধন এখানে আছে নাই, তাহলে কার্বনের আর অক্সিজেনের কয়টা বন্ধন এইটা একটু বুঝতে হবে। এই যে দেখো কার্বন আর অক্সিজেন এখানে একটা, কার্বন আর অক্সিজেন এখানে একটা, তার মানে ভিতরের মধ্যে কিন্তু দুইটা কার্বন আর অক্সিজেনের বন্ধন ভাঙবে। তার মানে এই অলরেডি বাইরে দুই আছে আর ভিতরে কার্বন আর অক্সিজেনের দুইটা বন্ধন ভাঙবে, তাহলে টোটাল কয়টা, ভিতরে তো দুইটা আছে বাইরে দুই, তাহলে চারটা হচ্ছে কার্বন আর অক্সিজেনের বন্ধন ভাঙে। কেন চার হইলো, ভিতরে তো দুইটা কার্বন আর অক্সিজেনের বন্ধন ভেঙে গিয়েছে, তাই না বলতো, বলতো তাই না। তার পরবর্তীতে দেখো এখানে দেখো যোগ 3, তাহলে দেখো কার্বন আর এই যে দেখো কার্বন আর হাইড্রোজেন, এখানেও দেখো কার্বন আর হাইড্রোজেন, তাহলে কার্বন আর হাইড্রোজেনের কয়টা বন্ধন, এই যে দেখো কার্বন আর অক্সিজেন আর হাইড্রোজেনের দুইটা বন্ধন, তাহলে অক্সিজেন আর হাইড্রোজেনের তো দুইটা বন্ধন, ভালো করে বুঝছো। এটা আমি একটু মুছে দেই, অক্সিজেন আর হাইড্রোজেনের কয়টা বন্ধন, বাইরে আছে অলরেডি 3, দেখো বাইরে আছে অলরেডি 3 আর ভিতরে দুইটা অক্সিজেন আর হাইড্রোজেনের বন্ধন, বুঝছো। তাহলে ভিতরে যেহেতু দুইটা বাইরে 3 হইলে 6 হয়ে যাবে, অক্সিজেন আর হাইড্রোজেন কত হয়ে যাবে, 6 হয়ে যাবে। বুঝতে পেরেছি, বুঝতে পারছি। তাহলে এখন দেখো ভালো করে খেয়াল করো, আমরা যদি এখানের মধ্যে একটু লক্ষ্য করি, আমরা যদি এখানের মধ্যে একটু লক্ষ্য করি যে ভাই এখানে টোটাল শক্তি কত ছিল তাহলে। আচ্ছা তোমরা বলো তো কার্বন এবং কার্বনের শক্তি কত, দেখো কার্বন এবং কার্বনের হচ্ছে 344, তাহলে দিয়ে দাও 1 গুণন 344 যোগ 6 গুণন কত হবে, কার্বন আর হাইড্রোজেন কত 414, তাহলে এখানে নাও 414 যোগ 7/2, তাহলে অক্সিজেন আর অক্সিজেনেরটা কত, ডাবল বন্ধন যেহেতু একক বন্ধন না, 498, তাহলে এখানে দাও গুণন 498। তার পরবর্তীতে দেখো এখানে দেখো এটা টোটাল কত 4 গুণন কার্বন আর অক্সিজেনের কত বলো তো, কার্বন অক্সিজেনের হচ্ছে 724 যোগ 6 অক্সিজেন আর হাইড্রোজেনের কত বলো, অক্সিজেন হাইড্রোজেন কই, এই যে 464 গুণন 464। এবার তুমি ডেল এইচ করো, ডেল এইচ করো, তাহলে ডেল এইচ সমান সমান প্রথমে আমরা কি লিখবো, আমরা সবাই জানি ডেল এইচ মানে প্রথমে আমাকে বিক্রিয়ক দিতে হয়, তারপরে বিয়োগ দিতে হয়, তারপরে উৎপাদ দিতে হয়। তার মানে বিক্রিয়ক কোনটা, এই যে ভ্যালুটা এটা এখানে বসাবা, বিয়োগ করবা এই যে ভ্যালুটা এটা এখানে বসাবা। তারপরে বলো তো তোমাদের কারো কি উত্তর বের হইছে, কত আসছে বলো তো, কেউ কি বের করো নাই, কেউ কি উত্তর বের করো নাই, বলো 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 কোন লাইনটা বুঝো নাই বলো তো, আহসান কোন লাইনটা বুঝো নাই, শেষের কোন লাইনটা বুঝো নাই বলো তো, বলো শেষের কোন লাইনটা বুঝো নাই, এটা একটু বলতে হবে আমাকে স্পেসিফিক ভাবে বলো, যেহেতু আমরা আর বেশি সময় নাই, এই চ্যাপ্টারটা শেষ করতে হবে কিন্তু। শেষের কোন লাইনটা বুঝো নাই আমাকে একটু বলো, আমাকে বলো একটু শেষের কোন লাইনটা বুঝো নাই আসলে। -1109, নাফিসা উত্তর দিয়ে দিয়েছে -1109, আমাকে একটু স্পেসিফিক ভাবে একটু জায়গাটা বলতে হবে, হ্যাঁ, কারণ আমি এখানে কিছু করি নাই তো, এখানে কয়টা বন্ধন ভেঙে গিয়েছে সেটা লিখেছি, এখানে কয়টা বন্ধন তৈরি হয়েছে এটা তৈরি করেছি। এবং যাদের সমতাকরণ নিয়ে ঝামেলা হয়, যাদের বিক্রিয়ার সমতাকরণ বুঝতে সমস্যা হয়, যারা বলতেছিল যে ভাইয়া বিক্রিয়ার সমতাকরণ বুঝতে প্যারা হয়, আমার কিন্তু অলরেডি আমার যে ইউটিউব চ্যানেলটা রয়েছে, যে জৈব যৌগ বলো বা অজৈব যৌগ বলো, যে কোনো বিক্রিয়ার সমতাকরণ, এই যে কোনো বিক্রিয়ার সমতাকরণ, এটা নিয়ে কিন্তু অলরেডি ভিডিও আছে, তোমার যদি প্যারা হয় তুমি একটু আমাকে কেমিস্ট্রি ক্লাসরুম ফেসবুক গ্রুপে একটু জানাবা, একটু পোস্ট করে দিও, আমি ইনশাআল্লাহ সেটার মধ্যে হচ্ছে গিয়ে তোমাকে দরকার হলে লিংকটা প্রোভাইড করব। তার পরবর্তীতে দেখো এই যে এইটা তোমাদের HW থাকবে, এটা বাসার মধ্যে ট্রাই করবা,
এটা বাসার মধ্যে ট্রাই করবা, সমতাকরণ করে ডেল এইচ এর ভ্যালুটা নির্ণয় করতে বলছে। সমতাকরণ করে কি করতে বলছে? ডেল এইচ এর ভ্যালুটা নির্ণয় করতে বলছে। এইগুলো কিন্তু মনে রাখতে হবে, নাইলে কিন্তু প্যারা। ভাইয়া 7/2 হইলো কেন? খুবই সোজা। দেখো 7/2 হইছে সমতাকরণ। দেখো এখানের মধ্যে আমি যদি সমতাকরণের কথা বলি, তোমার ওই সমতাকরণেই প্যারা হচ্ছে। দেখো ভালো করে খেয়াল করো, এখানের মধ্যে দিছিলাম সমতাকরণে 2, এখানে সমতাকরণ দিছিলাম 3। দেখো ভালো করে খেয়াল করো, আমি অক্সিজেন আর হাইড্রোজেনের সমতাটা মানে আই থিংক যে তুমি বুঝতে পেরেছো। দেখো এখানের মধ্যে অক্সিজেন কয়টা আছে? এই যে দেখো এর সামনে 2 আর এখানে আছে অক্সিজেন 2টা, অর্থাৎ এখানে 4টা অক্সিজেন, এখানে আছে 3, এখানে আছে 1টা অক্সিজেন, অর্থাৎ টোটাল এদিকে অক্সিজেন আছে হচ্ছে 7টা। টোটাল অক্সিজেন কয়টা? 7টা। এখন তোমাকে এই দিকেও 7টা অক্সিজেন বানাইতে হবে। তো এই দিকে তো অলরেডি অক্সিজেন 2টা দেয়া আছেই, অলরেডি 2টা দেয়া আছে। তো অলরেডি যেহেতু 2টা দেয়া আছে, তুমি যদি 7 দিয়ে দাও সামনে, তাহলে তোমার অক্সিজেন তো 14টা হয়ে যাবে, সমতা তো হইল না। তো তুমি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে তুমি 7টা অক্সিজেন বানানোর জন্য 2কে যদি তুমি 3.5 দিয়ে গুণ করো, তাহলে কিন্তু 3.5 আর 2 গুণ করলে কিন্তু অলরেডি 7 হয়ে যায়। হ্যাঁ, 3.5 আর 2 গুণ করলে কত হয়? 3.5 2 7 না? তুমি তো 3.5 তো লিখতে পারবা না, তুমি তো 3.5 ফ্র্যাকশন নাম্বার তো লেখা যায় না। 3.5 তো আসলে কেমিস্ট্রি সমতাকরণে লেখা যায় না। তুমি দেখো তো 7কে যদি 2 দিয়ে ভাগ করো, তাহলে কি 3.5 বেরোয় না? তো তুমি এখানের মধ্যে 7কে যদি 2 দিয়ে ভাগ করো, তাহলে তো 3.5 হয়। অথবা তুমি মনে রাখতে পারো নিচের এই 2 আর নিচের এই 2 কাটাকাটি গেলে অক্সিজেন 7টা হয়, আর এইদিকে অক্সিজেন হয়ে গেছে 7টা। আই হোপ বুঝতে পারছো। দেখো এর পরবর্তীতে তোমাদের বইয়ের আমি কিছু জিনিস আসলে দাগাই দেওয়ার জন্য রেখে দিয়েছি, সেটা হচ্ছে 181 নাম্বার পেজ। এখানের মধ্যে কিছু জিনিস আছে খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের বইটা যদি একটু থাকে, তোমরা একটু খুলবে 181 নাম্বার পেজটা, এটা একটু অবশ্যই খুলে ফেলবা। সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ, এইগুলো কারা আসলে? তড়িৎ বিশ্লেষ্য কোষ কারা? গ্যালভানিক কোষ, এইগুলো আসলে কারা? তার পরবর্তীতে দেখো তড়িৎ বিশ্লেষ্য কোষের উদাহরণ কোনগুলা, বিদ্যুৎ পরিবাহীর উদাহরণ কোনগুলা। ভাই এইগুলো যে কি পরিমাণ ইম্পর্টেন্ট তোমাদের জন্য আমি রাখছি। এই যে দেখো ইলেকট্রনীয় পরিবাহী, এইগুলোর উদাহরণ কোনগুলো? লোহা, কপার, তার পরবর্তীতে হচ্ছে টিন, নীল, এইগুলো যারা আছে এগুলো খুব সুন্দর করে মনে রাখতে হবে। এইটা হচ্ছে কত নাম্বার পেজ? 181 নাম্বার পেজ। তো তোমার বোর্ড বইয়ে যদি বইটা থাকে 181 নাম্বার পেজটা একটু খুলবা, 181 নাম্বার পেজটা একটু খুলে এটা একটু দেখবা। হ্যাঁ, এগুলো একটু রিডিং করবা। তার পরবর্তীতে 182 নাম্বার পেজটা একটু খুলবা। তীব্র তড়িৎ বিশ্লেষ্য কোনগুলো? এগুলো এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। তারপর তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে? তীব্র তড়িৎ বিশ্লেষ্য কারা? সোডিয়াম ক্লোরাইড, কপার সালফেট, সালফিউরিক অ্যাসিড সরাসরি পরীক্ষা এমসিকিউ তে আসে। যারা এমসিকিউ কমন পাইতে চাও, মৃদু তড়িৎ বিশ্লেষ্য কারা? এগুলো পরীক্ষায় সরাসরি প্রশ্ন আসে। যেমন এখানের মধ্যে হতে পারে পানি, তার পরবর্তীতে ইথানোয়িক অ্যাসিড, তার পরবর্তীতে তড়িৎ দ্বার। তড়িৎ দ্বার মানে হচ্ছে গিয়ে তোমার ক্যাথোড দণ্ড, অ্যানোড দণ্ড, এগুলোকে বোঝানো হয়েছে। সো সবসময় মনে রাখতে হবে, সবসময় তোমাদেরকে মনে রাখতে হবে এই জায়গাগুলো থেকে অবশ্যই এমসিকিউ আসবে। এগুলো কখনো মিস করার কোনো উপায় নাই, বুঝতে পারছো? এবং সবসময় একটা জিনিস মনে রাখবা, এটা কিন্তু আমি আমার যতদূর মনে পড়ে এগুলো আমি এই গ্রুপের মধ্যে অলরেডি এই চ্যাপ্টারটা দাগিয়ে দিয়েছি। সো তোমরা যারা এখনো পড়ো না, এই পার্টগুলো পড়ো বাবারা। সো দেখো এখানের মধ্যে মজার একটা জিনিস, সেটা হচ্ছে সোডিয়াম, গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষ্য। এই তড়িৎ বিশ্লেষ্য জিনিসগুলো অনেকের মাথার উপর দিয়ে যায়। প্রথমে আমি তোমাদেরকে বলতে চাই, ধরো তড়িৎ বিশ্লেষ্য মানে হচ্ছে, ধরো তোমার কাছে এরকম একটা পাত্র থাকবে, পাত্রের মধ্যে 2টা দণ্ড থাকবে। হ্যাঁ, এরকম একটা দণ্ড থাকবে, একটাকে বলা হয় অ্যানোড দণ্ড, সবসময় মনে রাখবে, একটাকে বলা হয় ক্যাথোড দণ্ড। সবসময় একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে অ্যানোড দণ্ডটা সবসময় মনে রাখবা। অ্যানোড যেটা আমাদের অ্যানোড দণ্ড, কি দণ্ড? উত্তরটা হচ্ছে ভাইয়া অ্যানোড দণ্ড। সবসময় মনে রাখবা অ্যানোড দণ্ডটা সবসময় বামে বসে, বামে। কোন পাশে? বামে থাকে। অ্যানোড দণ্ডটা কোথায় থাকে? বামে থাকে। আর এটা হচ্ছে তোমাদের ক্যাথোড। লাইটটা নিভে গেছে, দুষ্টামি করে না। হ্যাঁ, সো এটা হচ্ছে ক্যাথোড দণ্ড, এইগুলো একটু মনে রাখবা। ক্যাথোড দণ্ডটা সবসময় দেখবা পাত্রের ডান পাশে দিয়ে দেয়। হ্যাঁ, এইগুলো একটু মনে রাখতে হবে। ক্যাথোড দণ্ড জিনিসটা কি, অ্যানোড দণ্ড জিনিসটা কি, এই জিনিসগুলো মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। সো এই অ্যানোড দণ্ড বলো অথবা ক্যাথোড দণ্ড বলো, এই দণ্ডগুলোর ক্ষেত্রে যদি আমরা বলি অ্যানোড দণ্ড অথবা ক্যাথোড দণ্ড, ভালো করে বুঝো কোনটা কোন পাশে থাকে। এটা তো আমি বুঝলাম যে ভাইয়া অ্যানোড দণ্ড এই দিকে থাকে,
ক্যাথোড দণ্ড এই দিকে থাকে। এবার একটা জিনিস বুঝো, জারণ বিজারণ কোথায় হয়, এই জিনিসগুলো একটু লিখে নিবা বাবা, এগুলো খুব বেসিক জিনিস, সবসময় মনে রাখবা। অ্যানোড, অ্যানোড, অ্যানোড দণ্ডটা হচ্ছে পজিটিভ দণ্ড, আর আমরা জানি পজিটিভ দণ্ডের কাছে সবসময় নেগেটিভ জিনিসপত্র যায়, অর্থাৎ অ্যানোডের কাছে সবসময় মনে রাখবা অ্যানায়ন যারা আছে, অ্যানায়ন মানে কি, অ্যানায়ন মানে হচ্ছে নেগেটিভ চার্জ, নেগেটিভ মানে কি তার কাছে এক্সট্রা চার্জ আছে, এক্সট্রা চার্জ আছে। তো তার মানে মনে রাখবে অ্যানায়নটা অ্যানোডের মধ্যে, অ্যানায়ন মানে কি তুমি বলতে পারো ক্লোরিন মাইনাস অথবা হাইড্রো অক্সাইড মাইনাস অথবা ব্রোমিন মাইনাস, মানে এরকম মাইনাস জিনিসপত্র, অথবা হতে পারে অক্সিজেন 2 মাইনাস, এরা যারা থাকে এরা আসলে সবসময় অ্যানোডের মধ্যে যায়। যেহেতু এদের কাছে কি থাকে বলতো, মাইনাস মানে কি, মাইনাস মানে হচ্ছে এদের এক্সট্রা ইলেকট্রন আছে, মাইনাস মানেটা কি বুঝায়, এদের কাছে কি আছে, এক্সট্রা ইলেকট্রন আছে বাবা, এদের কাছে এক্সট্রা ইলেকট্রন। তাহলে এক্সট্রা ইলেকট্রন থাকলে সে সহজে ইলেকট্রনকে ত্যাগ করে দিতে পারবে, ইলেকট্রনকে সহজে ছেড়ে দিতে পারবে। তার মানে আমরা বুঝতে পারি এখানের মধ্যে সবসময় মনে রাখবা এই দণ্ডের মধ্যে সবসময় জারণ ঘটে। তার মানে আমরা একটা জিনিস বুঝলাম, অ্যানোড যে দণ্ডগুলো থাকে এখানের মধ্যে অলওয়েজ জারণ হয় বাবা, কি হয়, জারণ হয়। আর তাহলে ক্যাথোডের মধ্যে কি হবে, উল্টাটা হবে, অর্থাৎ বিজারণ হয়। বিজারণ মানে কি, বিজারণ মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ হয়, আর এখানের মধ্যে কি হয়, ইলেকট্রন ত্যাগ হয়। এইগুলো বেসিক জিনিসগুলো একটু মনে রাখতে হবে, যদি এই বেসিক পার্টগুলো মনে রাখতে পারো বাকি জিনিসগুলো ইজিলি মনে থাকবে। তো এটা তো গেল অ্যানোডের পার্ট, দেখো ভালো করে বুঝো বাবা, এটা গেল আমাদের অ্যানোডের পার্ট। সো আমি তোমাদেরকে যদি ক্যাথোডের পার্টটুকু বলি, এটা লিখেই দিয়ে যাও, সবসময় মনে রাখবা ক্যাথোড, ক্যাথোড, ক্যাথোডটা সবসময় মনে রাখবা হচ্ছে নেগেটিভ দণ্ড। তাহলে ক্যাথোডের মধ্যে সবসময় পজিটিভরা যাবে, অর্থাৎ ক্যাথোডের মধ্যে ক্যাটায়ন যায়। ক্যাটায়ন মানেটা কি, ক্যাটায়ন মানে হচ্ছে সোডিয়াম প্লাস, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম 2 প্লাস, হতে পারে পটাশিয়াম প্লাস, হতে পারে ক্যালসিয়াম প্লাস, এরকম আয়ন যায়। এবং এখানের মধ্যে যেহেতু প্লাস মানে কি, প্লাস মানে কি ইলেকট্রনের ঘাটতি না, প্লাস মানে কি, প্লাস মানে হচ্ছে ইলেকট্রনের ঘাটতি, প্লাস মানে কি ইলেকট্রনের ঘাটতি আছে, ইলেকট্রনের কি আছে, ঘাটতি আছে। ইলেকট্রনের ঘাটতি থাকলে কি হয় বলতো, বিজারণ হয়। বিজারণ মানে কি, গতদিন কিন্তু সিয়াম ভাইয়া অনেক জোশ ভাবে পড়াইছে, ইলেকট্রন গ্রহণ। এই বেসিক পার্টগুলো যদি বুঝো বাকি জিনিসগুলো খুব ইজি হয়ে যাবে। হ্যাঁ, তো কে কোথায় যাবে দেখো, তার মানে আমরা সবসময় মনে রাখবো এই দণ্ডগুলোর মধ্যে কারা কারা যাবে, আমরা সবসময় মনে রাখবো এখানের মধ্যে যেতে পারে সোডিয়াম প্লাস, হ্যাঁ না না এখানে তো জারণ ঘটে, এখানের মধ্যে যাবে হচ্ছে গিয়ে তোমার ক্লোরিন মাইনাস, তারপর হচ্ছে ফ্লোরিন মাইনাস, তারপর হচ্ছে গিয়ে তোমার যত মাইনাস আছে, অক্সিজেন মাইনাস, হতে পারে হাইড্রো অক্সাইড মাইনাস। আর ক্যাথোডের মধ্যে কারা যায়, যারা পজিটিভরা আছে, ম্যাগনেসিয়াম 2 প্লাস, সোডিয়াম প্লাস, তারপরে হচ্ছে গিয়ে হাইড্রোজেন প্লাস, তারপরে পটাশিয়াম প্লাস, এরকম প্লাস জিনিসপত্ররা যায়। তোমরা সবাই কি বুঝতে পেরেছো কি পারো নাই বলো, বলো 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 বলো, এই পার্টটা বুঝতে পারছো? বলো। সো এবার একটা জিনিস দেখো, গলিত মানে কি, গলিত সোডিয়াম ক্লোরাইড, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে। গলিত সোডিয়াম ক্লোরাইড মানে হচ্ছে শুধু সোডিয়াম ক্লোরাইড, এইটা একটু মনে রাখতে হবে। গলিত সোডিয়াম ক্লোরাইড মানে শুধু সোডিয়াম ক্লোরাইড। কেমন ভাইয়া? দেখো এরকম একটা তোমার কাছে যদি পাত্র থাকে, পাত্রের মধ্যে যদি তোমার দণ্ড থাকে দুইটা, আমরা সবসময় পড়ছি অ্যানোডটা কোন পাশে থাকে, এই পাশে থাকে। তো দেখো ভালো করে খেয়াল করো, এখানের মধ্যে আমি যদি বলি ভাইয়া সোডিয়াম ক্লোরাইড ছেড়ে দিছি, তাহলে সোডিয়াম ক্লোরাইডটা যদি তুমি একটা দ্রবণের, গলিত মানে কি শুধু সোডিয়াম ক্লোরাইড, তার মানে এখানের মধ্যে এই পাত্রের মধ্যে সোডিয়াম আয়ন আর ক্লোরিন আয়ন ছাড়া কোনো আয়ন নাই। দেখো ভালো করে খেয়াল করো, তার মানে এখান থেকে বুঝতে হবে ভাইয়া এই পাত্রের মধ্যে এই দুইটা আয়ন ছাড়া কোনো আয়নই নেই। কোন আয়ন? সোডিয়াম আয়ন আর হচ্ছে ক্লোরিন আয়ন।
খুবই ভালো কথা। আমরা জানি এই পাশের যে দণ্ডটা সেটা হয় সবসময় অ্যানোড, এবং এই পাশের যে দণ্ডটা সেটা হয় সবসময় ক্যাথোড। বুঝছো? তাহলে দেখো এখানের মধ্যে যে পার্টটা আছে, এই যে দেখো অ্যানায়নটা কোথায় যাবে? অ্যানোডে যাবে। ক্যাটায়নটা কোথায় যাবে? ক্যাথোডে যাবে। খুবই সহজ জিনিস। এবার দেখো, তার মানে এখানের মধ্যে যখন যাবে, এখানের মধ্যে তো অবশ্যই বিদ্যুতিক বাতি টাতি যা খুশি যাওয়া আর কি, কোনো প্যারা নেই। তাহলে দেখো অ্যানোডে কি বিক্রিয়া ঘটে আমরা অলরেডি পড়ছি, অ্যানোডে জারণ বিক্রিয়া। অ্যানোডে জারণ বিক্রিয়া ঘটে। তাহলে এখানের মধ্যে অ্যানোডের মধ্যে কি আছে? ক্লোরিন মাইনাস। সে কি করবে? একটা ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিনে পরিণত হবে। কিন্তু আমরা জানি ক্লোরিন হচ্ছে দ্বিপারমাণবিক গ্যাস। দ্বিপারমাণবিক গ্যাস অর্থ হচ্ছে ক্লোরিন একসাথে দুইটা থাকে, কখনো এরকম থাকে না নিচে দুইটা থাকে। তো সমতা করার জন্য আমাকে কি করতে হবে ভাইয়া? এখানে যদি দুইটা ক্লোরিন হয়, তোমাকে এখানেও দুইটা দিতে হবে, এখানেও দুইটা ইলেকট্রন দিতে হবে। সো এখানেও দুইটা, এখানেও দুইটা, এখানেও দুইটা দিলে কোনো প্যারা নেই। সেম ভাবে আমরা ক্যাথোডে কি জানি? ক্যাথোডে ক্যাটায়ন যায়, বাট ক্যাথোডে কি হয়? ক্যাথোডে বিজারণ হয়। কি হয়? বিজারণ হয়। তাহলে ক্যাথোড কোনটা? সোডিয়াম প্লাস। এই যে দেখো সোডিয়াম প্লাস, এর ইলেকট্রন তো একটা দরকার, তাহলে হয়ে গেল একটা ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম। এই তো বিক্রিয়া, ইজি পিজি বাবা একদম। তোমরা কি বুঝতে পারছো? কিম সহজ, নতুন স্টুডেন্ট, ঠিক আছে বাবা। একজন বলতেছে ক্লাসে একই রণবাজাবাজি। আসলে কি হয়েছে ক্লাসে কি রণবাজাবাজি হচ্ছে বলো তো? ক্লাসে কি রণবাজাবাজি হচ্ছে বলো? হাঁপাই গেছি বাবা, বলো 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 বলো। আজকে ধরো হচ্ছে গিয়ে তোমার অবস্থা আরো খারাপ। বলো, একটু বলো। ইজি পিজি, এক্স্যাক্টলি বাবা, ইজি পিজি। হ্যাঁ, ক্যাথোডে ক্যাটায়ন যাবে, অ্যানোডে। তোমরা যদি এই পার্টটা বুঝো, এই যে এই পার্টটা, কে কোথায় যাচ্ছে, কে কোথায় যাচ্ছে না যাচ্ছে, এইটা যদি তোমরা বুঝো, তাহলে তো জিনিসগুলো একদম ইজি পিজি, লিমন পিজি লুজি যা হোক। হ্যাঁ, বুঝছো? বুঝছো? ঠিক আছে। তাহলে এবার দেখো গলিত, তোমরা একটা কাজ করবা, বাসায় চেষ্টা করবা, বাসায় এটা তোমাদের হোমওয়ার্ক, গলিত সোডিয়াম ম্যাগনেসিয়াম ক্লোরাইডের, এটা তোমাদের HW। দেখি তোমরা এটা বইয়ে নাই, কিন্তু তোমাদের বোর্ড পরীক্ষায় দিতেই পারে। তোমার কি মনে হয় বইয়ের মধ্যে তোমার কি জানি বলে কি দেয়া আছে? বইয়ের মধ্যে তোমার হচ্ছে গলিত না দিয়ে শুধু সোডিয়াম ক্লোরাইড দিছে জন্য তোমার বোর্ড পরীক্ষায় সোডিয়াম ক্লোরাইডই আসবে? এই ভুল ধারণা কইরো না বাবা। পরীক্ষার মধ্যে ম্যাগনেসিয়াম ক্লোরাইডও আসতে পারে। দেখো সোডিয়াম ক্লোরাইডের জায়গায় ম্যাগনেসিয়াম ক্লোরাইড করে পারো কিনা। এটা তোমার HW থাকলো। তার পরবর্তীতে দেখো ক্যাটায়ন বা অ্যানায়ন কে আগে চার্জ মুক্ত হবে? ধরো আমি এখানের মধ্যে একটা মারামারি হবে, ধরো মারামারি হবে। সো মারামারিটা কেমন? আমি একটু সহজ মারামারির কথা বলি। ধরো দোকানের মধ্যে তোমার ফারদিন ভাইয়া গেছে। কে গেছে? দোকানের মধ্যে। সহজ একটা গল্প বলেছি। দোকানের মধ্যে তোমার ফারদিন ভাইয়া গেছে, ফারদিন ভাইয়া গিয়ে একটা মোজো কিনছে। সো একই সময় সিয়াম গেছে দোকানের মধ্যে। যাওয়ার পরে এখন সিয়াম বলতেছে ফারদিন ভাই মোজোটা আমারই আগে দেন। কি বলছে? ফারদিন ভাই মোজোটা আমাকে আগে দেন, আমারই লাগবে এই মোজো। এখন আমি বলতেছি এত সোজা, আমার মোজো আমি খাবো, তোমারে দিব কেন? দুইজন মিলে মারামারি ঘুষাঘুষি শুরু হবে। সো দেখো ভাই, দুইজনেরই মোজো পছন্দ, দুইজনই মোজো খাই। হ্যাঁ, সো দুইজন মিলে মারামারি তো লাগবে, খুব বেশি স্বাভাবিক। এটা তো অস্বাভাবিক না, স্বাভাবিক। তো সেম একই ভাবে তো দ্রবণের মধ্যে ধরো এটা আমরা জানি ক্যাথোডের মধ্যে ক্যাটায়ন যায়, আমরা জানি এটা হচ্ছে অ্যানোড, অ্যানোড। আর এটা জানি আমরা কি? এটা জানি আমরা ক্যাথোড। তা আমরা জানি যে ভাই ধরো এখানের মধ্যে যদি এরকম হয় কখনো, ভাই এখানের মধ্যে আমার সোডিয়াম প্লাস আছে, হ্যাঁ ফারদিন ভাই একাই আছে, দোকানে গিয়ে একাই সব মোজো খেয়ে ফেলবে। ফারদিন ভাই দোকানে একাই সব মোজো খেয়ে ফেলবে। বুঝতে পারছো? কারণ কোনো প্যারা নেই, সোডিয়াম প্লাস দিয়ে একাই ক্যাথোডে যাবে। বাট এবার মারামারি হবে সিয়ামের সাথে, হাইড্রোজেন প্লাস আসছে। ভাই এবার কি করবেন? ভাই এবার ক্যাথোডে তো ক্যাটায়ন যায়, কিন্তু কোন ক্যাটায়ন আগে যাবে? সোডিয়াম প্লাস নাকি হাইড্রোজেন প্লাস? সেম একই ভাবে অ্যানোডের মধ্যে তো অ্যানায়ন যায়। অ্যানায়ন যদি এখন হয় ক্লোরিন মাইনাস আর হাইড্রোক্সাইড মাইনাস, আরে ভাই এবার কোন অ্যানায়নটা আগে যাবে? এবার কি ক্লোরিন মাইনাসটা আগে যাবে নাকি হাইড্রোক্সাইড মাইনাসটা আগে যাবে? কোনটা আগে যাবে? কোনটা আগে যাবে? আসলে এরকম একটা প্রশ্ন থাকে না? তো এই যে কোনটা আগে যাবে কোনটা পরে যাবে, কে আগে মোজো পাবে অথবা কে পরে মোজো পাবে, এটা ডিপেন্ড করে এই যে এই সারণী, এটার উপর মুখস্থ রাখতে হবে। যে বেশি নিচে থাকবে সে আগে পাবে,
আর একটা কথা আছে না, গ্রামে আমাদের আগে বলতো আগে গেলে বাগে খায়, পরে গেলে কি পায়, জিতে যায় বা রূপা পায় বা সোনা পায়, যাই খুশি বলুক আর কি। আমাদের এলাকায় বলতো যে ধরো আমি এবং আমার ছোট ভাই মিলে খাইতে বসতাম, আমি তাড়াতাড়ি আমি কে ফার্স্ট হবে আজকে খাওয়া দাওয়া, আমি ফার্স্ট হবো। তো ফার্স্ট হওয়ার পরবর্তীতে ছোট ভাই বলে আগে গেলে বাগে খায়, পরে গেলে রূপা পায়, এইরকম কি না, আমি না ফার্স্ট হইলাম, এখন আবার আমাকে দিচ্ছে আমার নাকি বাগে খাওয়া ফেলাবে, কেমন কথা। তো এইটা হচ্ছে ওরকম যে তুমি যদি উপরে থাকো তোমার বাগে খেয়ে ফেলাবে। তো কি হবে, তুমি যদি নিচে থাকো, নিচে যে নিচে থাকবে সে আগে চার্জ মুক্ত হবে, চার্জ মুক্ত হবে। বুঝতে পারছো? তো এখানে দেখো যদি আমার এখানে এরকম হয়, দেখো ভালো করে খেয়াল করো, সোডিয়াম আর এখানের মধ্যে হাইড্রোজেন যদি আগে থাকে, কে নিচে, এই যে দেখো সোডিয়াম হচ্ছে এই জায়গাটা, হাইড্রোজেনটা হচ্ছে এই জায়গাতে, তাহলে কে আগে চার্জ মুক্ত হবে, হাইড্রোজেন। অর্থাৎ হাইড্রোজেন আগে যাবে, সে ইলেকট্রন গ্রহণ করবে, করার পরবর্তীতে হাইড্রোজেন গ্যাসে পরিণত হবে। সমতা করার জন্য 2 দিয়ে দিলাম। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো আমার কথা? সেম একই ভাবে আয়নের ক্ষেত্রে একই হবে, যে নিচে থাকবে, এখানের মধ্যে কি আছে, ক্লোরিন আর হাইড্রোক্সাইড। তাহলে এই যে দেখো ক্লোরিনও আছে হাইড্রোক্সাইডও আছে, কে নিচে, হাইড্রোক্সাইড, তাহলে হাইড্রোক্সাইড আগে যাবে, হাইড্রোক্সাইড আগে যাবে। কিন্তু এখানে একটা ঝামেলা আছে, এখানে একটা ঝামেলা আছে, সেই ঝামেলাটা হচ্ছে এই প্রশ্নে গাঢ় সোডিয়াম ক্লোরাইড। গাঢ় সোডিয়াম ক্লোরাইড মানে সোডিয়াম ক্লোরাইডের সাথে পানি থাকবে, সোডিয়াম ক্লোরাইডের সাথে কি থাকবে, পানি থাকবে, সোডিয়াম ক্লোরাইডের সাথে কি থাকবে, পানি থাকবে। সুতরাং গাঢ় সোডিয়াম ক্লোরাইড মানে কি বোঝানো হচ্ছে, গাঢ় সোডিয়াম ক্লোরাইড মানে বোঝানো হচ্ছে ভাই সোডিয়াম ক্লোরাইডের সাথে কি আছে, পানি আছে। তার মানে দেখো এখানের মধ্যে দেখো, তার মানে গাঢ় সোডিয়াম ক্লোরাইড মানে সোডিয়াম ক্লোরাইড আর পানি, তার মানে এখানের মধ্যে সোডিয়াম প্লাস, ক্লোরাইড মাইনাস, হাইড্রোজেন প্লাস আর হাইড্রোক্সাইড মাইনাস। এবার মারামারি শুরু হবে যে ভাই আগে কি সোডিয়াম প্লাস নাকি হাইড্রোজেন প্লাস, আগে কি ক্লোরাইড মাইনাস নাকি হাইড্রোক্সাইড মাইনাস। দেখো কি একটা যুদ্ধ, কি একটা বিচ্ছিরি অবস্থা। তো দেখো এটা হচ্ছে আমার ক্যাথোড, আর এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমাদের অ্যানোড। এখন দেখো অপশনটা কি, অপশনটা হচ্ছে ক্যাথোডের মধ্যে কি আগে যাবে, সোডিয়াম প্লাস নাকি হাইড্রোজেন প্লাস। আর এইদিকে দেখো ক্লোরিন মাইনাস নাকি হাইড্রোক্সাইড মাইনাস, কোনটা আগে যাবে। সো ওই যে দেখো যেটা নিচে আছে এখানের মধ্যে আগে চার্জ মুক্ত হবে, যে বেশি নিচে আছে, বেশি নিচে কে আছে, উত্তর হচ্ছে ভাইয়া হাইড্রোজেন প্লাস। যার কারণে হাইড্রোজেন প্লাস আগে যায়, গিয়ে ইলেকট্রন গ্রহণ করে, ওইখানের মধ্যে হাইড্রোজেন গ্যাসে পরিণত হয়। একটু আগে যেটা আমি বললাম, একটু আগেরই উদাহরণটা, হাইড্রোজেন গ্যাসে পরিণত হয়। এবার কথা হচ্ছে ভাই এই দুইটার মধ্যে নিচে কে আছে। তো একটু আগে দেখো আমি বললাম যে ভাইয়া একটু আগের যে সারণীটা দেখো, নিচের মধ্যে হাইড্রোক্সাইড আছে, এই যে নিচের মধ্যে কি আছে, হাইড্রোক্সাইড আছে। তার মানে তোমার কথা হতেই পারে যে ভাইয়া নিচে তো হাইড্রোক্সাইড আছে, হাইড্রোক্সাইড যাবে। উত্তর হচ্ছে না, হাইড্রোক্সাইড যেতে পারবে না, আগে ক্লোরিন যাবে। ক্লোরিন যাবে, সে ইলেকট্রন ত্যাগ করে দিয়ে ক্লোরিন গ্যাসে পরিণত হয়। এখন কথা হচ্ছে যে ভাই এই আবার কেমন রণবাজাবাজি অবস্থা, কেন ক্লোরিন আগে গেল, কারণ এর ঘনমাত্রা বেশি, জোরজার মূল্যকটার ঘনমাত্রা বেশি, তাই ক্লোরাইড আয়ন আগে যাবে। বুঝতে পারছো? বুঝতে পারছো, ঘনমাত্রা বেশি তাই ক্লোরাইড আয়ন আগে যাবে। এই হচ্ছে উত্তর। তার মানে কি আমার বেঁচে থাকে কে, ও আল্লাহ দুনিয়ার বুকে বেঁচে থাকে তাকে, দুনিয়ার বুকে দেখো এখানের মধ্যে হাইড্রোক্সাইড বেঁচে আছে আর এই দিকের মধ্যে সোডিয়াম বেঁচে আছে। তাহলে সোডিয়াম আর হাইড্রোক্সাইড একসাথে মিলেমিশে বলে ভাইয়া চলো আমরা একসাথে মিলেমিশে একাকার হয়ে যাই। এই যে দেখো এখানের মধ্যে এই বিক্রিয়ার মাধ্যমে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করা সম্ভব। কি তৈরি করা সম্ভব, সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করা সম্ভব। এটা হচ্ছে ক্যাথোডের বিক্রিয়া, ক্যাথোডের জারণ বিক্রিয়া, তোমরা সবাই বুঝতে পারছো। এটা হচ্ছে ক্যাথোডের জারণ বিক্রিয়া, এটা হচ্ছে অ্যানোডের বিজারণ বিক্রিয়া। এই তোমরা সবাই বুঝতে পারছো? আমার অবস্থা একটু খারাপ হয়ে গেছে একদম। এই যে দেখো, এই যে দেখো উদ্দীপকের 2 নম্বর বিক্রিয়া উৎপাদনে, এই যে দেখো 2 নম্বর কি, ও আচ্ছা এটার মধ্যে তো ডেনিয়াল কোষ আছে। এই যে দেখো ডেনিয়াল কোষ, ডেনিয়াল কোষ আবার কিন্তু খুব মারাত্মক জিনিস, এই যে খুবই ইম্পর্টেন্ট ডেনিয়াল কোষ। ডেনিয়াল কোষ কে কে পারো বলো তো দেখি, কে কে পড়াশোনায় ফাঁকিবাজি করো নাই। ডেনিয়াল কোষ যারা যারা 10 এমএস এ কোর্সে ছিল, আমি কিন্তু অনেক আগে করাইছি অনেকবার, বলো।
আগে গেলে বাগে খায়, পরে গেলে মজা নাই। এটা এটা কারা কারা পারো একটু হাত তুলো। গ্যালভানিক কোষ আর এই যে ডেনিয়াল কোষ, এটা কারা কারা পারো? লবণ সেতু, কপার পাত, জিঙ্কের অ্যানোড, এটা মনে রাখবা। ডেনিয়াল সেলে, হ্যাঁ ডেনিয়াল সেল মানে ভুলে যাবা, জিঙ্কের অ্যানোড দণ্ড ব্যবহার করা হয়। আর কপার, কতে কপার, কপার এইভাবে মনে রাখবা, কতে হচ্ছে কপার, কতে হচ্ছে কপার, কতে হচ্ছে ক্যাথোড দণ্ড ব্যবহার করা হয়। কপারের ক্যাথোড আর জিঙ্কের অ্যানোড দণ্ড ব্যবহার করা হয়। এটা যদি তোমরা একটু পড়ো না, না পারলে আমাকে বইলো, আমি না হয় আলাদা করে ভিডিও বানাই দিব নি ইনশাআল্লাহ। হ্যাঁ, সো এইটা একটু পারতে হবে। সো এই যে কেন আমি বললাম, দেখো এখানে এই যে দেখো, এই যে আমি একটা প্রশ্ন আজকে তোমাদেরকে হোমওয়ার্ক দিব, এইটা এই হোমওয়ার্কে দুইটা প্রশ্ন থাকবে তোমাদের। একটা হচ্ছে গ নাম্বার শক্তি বের করার, আর একটা হচ্ছে ঘ নাম্বার। যারা 9 10 আসো প্যারা নাই, তাদেরকে আমি পড়াবো ডেনিয়ালসের, কোনো প্যারা নাই, তাদের সময় যথেষ্ট আছে। এই ঘ নাম্বারটা উদ্দীপকের 2 নাম্বার কোষে বিদ্যুৎ উৎপাদনের কৌশল ব্যাখ্যা করো। এই যে দেখো, কপার আর জিঙ্ক মানেই বুঝবা এটা হচ্ছে একটা ডেনিয়াল কোষ অথবা ডেনিয়াল সেল। ডেনিয়াল কোষ অথবা ডেনিয়াল সেল, বুঝতে পেরেছো? এইটা একটু পড়বা বাসার মধ্যে। এছাড়া যদি আমি তোমাদেরকে বলি, এই দুইটা জিনিসের পার্থক্য অবশ্যই পড়তে হবে। পরীক্ষায় খ নম্বরে আসতে পারে, তড়িৎ বিশ্লেষ্য কোষ এবং গ্যালভানিক কোষের পার্থক্য, এটা খ নম্বর প্রশ্নে আসতে পারে। এগুলো একটু দাগায় রাখবা। সব তো পড়ায় দেওয়া সম্ভব না 1 ঘন্টার মধ্যে বাবা, যতটুকু দেখানো সম্ভব, যতটুকু বোঝানো সম্ভব অতটুকু দেখিয়ে দিলাম। তো এটা গ্যালভানিক কোষ এবং এটা পড়ে ফেলবা। তার পরবর্তীতে ড্রাই সেল, এটা মাঝে মাঝে পরীক্ষার মধ্যে প্রশ্ন দিয়ে দেয়। ড্রাই সেল এই পার্টটা কিন্তু পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ, ড্রাই সেলটা অবশ্যই পড়বা। তার পরবর্তীতে খুবই গুরুত্বপূর্ণ নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া, নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। ফিউশন মানে হচ্ছে শব্দটা দেখো বড়, ফিউশন দেখো একটু দেখো, ফিউশন, ফিউশন আর একটা হচ্ছে ফিশন। ফিশন মানে শব্দটা হচ্ছে ছোট। তো যদি একটা বড় জিনিস ভেঙে ছোট ছোট ক্ষুদ্র কণায় তৈরি হয়, এই যে দেখো একটা বড় জিনিস ভেঙে 4টা ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসে তৈরি হলো, তাহলে এটাকে বলা হয় ফিশন। ফিশন মানে বড় একটা জিনিস ভেঙে ছোট্ট জিনিসে পরিণত হওয়া, বড় একটা জিনিস ভেঙে ছোট্ট একটা জিনিসে পরিণত হওয়াকে কি বলে? ফিশন। আর ফিউশন মানে কি? ফিউশন মানে অনেকগুলো বড় বড় জিনিস একসাথে মিলে, মানে কতগুলো জিনিস মিলে, কতগুলো ছোট ছোট জিনিস মিলে বড় জিনিস তৈরি করা। এই সংজ্ঞাগুলো একটু পারতে হবে বাবা, এগুলো ছাড়া উপায় নাই। হ্যাঁ, এই যে এই জিনিসগুলো একটু দেখতে হবে। হ্যাঁ, চেইন বিক্রিয়া, একটা জিনিস মনে রাখবা, দুনিয়ার বুকে হাইড্রোজেন বোমা আছে, আর একটা হচ্ছে গিয়ে নিউক্লিয়ার বোমা বা হাইড্রোজেন বোমা, যাই বলো না কেন, পারমাণবিক বোমার থেকে অনেক বেশি শক্তিশালী হচ্ছে হাইড্রোজেন বোমা। মুখস্থ করে বাবা, সংজ্ঞাটা মুখস্থ করে ফেলো। ফিশন আর ফিউশন সংজ্ঞা দুইটা মুখস্থ করো। ফিশন মানে কি? এই যে ভেঙে ভেঙে যদি ছোট কণায় পরিণত হয়, ছোট ছোট যে নিউক্লিয়াস ছোট ছোট মানে কণায় তৈরি হয়, বড় একটা জিনিস ভেঙে ছোট ছোট জিনিসে তৈরি হওয়া মানে ফিশন। আর ফিউশন মানে কি? ফিউশন মানে হচ্ছে ছোট ছোট জিনিস মিলিত হয়ে বড় একটা জিনিস তৈরি হবে, ছোট ছোট জিনিস মিলিত হয়ে বড় একটা জিনিস তৈরি করবে। কেমন? সো এই যে দেখো, এইটা হচ্ছে তোমাদের HW থাকবে, এইটা হচ্ছে তোমাদের কি থাকবে? এটা হচ্ছে তোমাদের HW থাকবে। এইটা একটু মনে রাখবা। এটা করে গ্রুপের মধ্যে যত তাড়াতাড়ি আমি দেখি একটু কারা কারা করতে পারো, নিজেদের ভালোর জন্য হলে এটা সাবমিট করে ফেলো। আগামীকালকে আমাদের এটা শেষ ক্লাস। আলহামদুলিল্লাহ ভাইয়া, আবারও তোমাদেরকে দেয়া কথা রাখতে পেরেছি নিঃস্বার্থভাবে তোমাদের জন্য, একদম তোমাদের কথা চিন্তা করে রিভাইজ করে দিতে পাইছি। কালকে আগামীকালকে তোমাদের সিয়াম ভাইয়া আসবে, অবশ্যই ফ্রেন্ডদেরকে মেনশন করতে ভুলবা না। এবং আরেকটা কথা, সেটা হচ্ছে তোমাদের জন্য কিন্তু, তোমরা কি এমসিকিউ সলভিং আর সিকিউ সলভিং ভিডিও চাও? বলো, এমসিকিউ আর সিকিউ সলভ ক্লাস চাও? টেস্ট পেপারের এক্সামের ব্যবস্থা আমরা খুব তাড়াতাড়ি করব, এক্সামের ব্যবস্থা শুরু হয়ে যাবে। আই হোপ 16 তারিখ থেকে এক্সাম আমরা দেওয়ার ব্যবস্থা করতে পারবো, 16 তারিখ, আগামী পরশু দিন থেকে। বাট এমসিকিউ পুরো বইয়ের উপর এমসিকিউ, অর্থাৎ অধ্যায় 1, অধ্যায় 2, অধ্যায় 3, মানে এমন এমন আমি ভাবতেছিলাম এরকম করতে, পুরো বই, রসায়নের পুরো বই থেকে 150টা এমসিকিউ সলভ করাবো। যে 150টা এমসিকিউ সলভ করলে আশা করা যায় এই টপিক গুলো তুমি পারলে অন্য এমসিকিউ সলভ করতে পারবা। তোমরা কি চাও? সুতরাং এমসিকিউ লাইভে আসবো, এমসিকিউ লাইভে এসে সলভ করাবো ইনশাআল্লাহ। এটা আমি করব, সিকিউটা হচ্ছে তোমাদের সিয়াম ভাইয়া করবে। তবে একটা শর্ত আছে, ছোট্ট একটা শর্ত বাবা, ছোট্ট একটা শর্ত আছে। আমাদের গ্রুপের মেম্বার
হ্যাঁ এখন হচ্ছে 58 কে আছে, আলহামদুলিল্লাহ বাবা। তোমরা তাড়াতাড়ি ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে 60 কে বানিয়ে দাও। যত তাড়াতাড়ি তোমরা ফ্রেন্ডদেরকে মেনশন করে আমাদের গ্রুপের মেম্বার বা ইনভাইট জানায় 60 কে করতে পারবা, 60 কে করতে পারবা, সেই দিনই আমরা সাথে সাথে হচ্ছে এমসিকিউ এমসিকিউ কবে কবে সলভ করাবো ডেটটা ঘোষণা করে ফেলবো। ছোট্ট একটা আবদার, কেন তোমাদের ফ্রেন্ডকে বলতেছি, শেষ সময় সবাই একসাথে উপকৃত হই। হ্যাঁ সবাই একসাথে উপকৃত হই, শুধুমাত্র নিজে না হই। বুঝতে পেরেছো আমার কথা? তো আমরা কি পারবো বলো, আমরা কি এই আবদারটা কি পূরণ করতে পারবো বলো, আমরা কি পারবো? আমরা কি পারবো বলো, পারবো আমরা? বলো 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 বলো। সিকিউ তোমাদের সিয়াম ভাইয়া এবং এমসিকিউ তোমাদের ফারদিন ভাইয়া সলভ করাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তার মানে তোমরা যত তাড়াতাড়ি গ্রুপটাতে 60 কে মেম্বার কমপ্লিট করে ফেলতেছো তত তাড়াতাড়ি আমরা হচ্ছে রুটিন ঘোষণা করব কবে কবে এমসিকিউ এমসিকিউ নিব। কালকে সন্ধ্যা 7টায় দা বস, দা ম্যান, দা মিথ, সিএম বস তোমাদের ক্লাস নিবে দুইটা চ্যাপ্টারের উপর। একটা চ্যাপ্টার হচ্ছে 9 নাম্বার চ্যাপ্টার, আর একটা চ্যাপ্টার হচ্ছে 12 নাম্বার চ্যাপ্টার। 9 এবং 12 নাম্বার, শুধুমাত্র 9 নাম্বার চ্যাপ্টার থেকে কি কি সিকিউ আসতে পারে এগুলো সলভ করিয়ে দিবে, 12 নাম্বার থেকে কি কি সিকিউ পরীক্ষা আসতে পারে এটাও সলভ করিয়ে দিবে ইনশাআল্লাহ। সো সবাই ভালো থাকবা, দোয়া করবা, যেটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম এটা অবশ্যই সাবমিট করে ফেলবা তাড়াতাড়ি গ্রুপের মধ্যে। ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হচ্ছে আবারও আগামী কালকে। সবাই ভালো থাকবা। ক্লাসটা কেমন লেগেছে, কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে অবশ্যই গ্রুপে জানিয়ে দিবা। ওভারঅল ক্লাসের এক্সপেরিয়েন্সটা শেয়ার করতে ভুলবা না। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।